শনিবার দিন ইন্টারভিউ সেশন কোশ্চেনটা কোনটা ছিল? সেলিং। হ্যাঁ, সেলিং। কারো কোনো প্রশ্ন আছে? কেউ আলাদা কোনো কিছু বলতে চাও কি ওর উপরে? মানে কারোর কোনো আইডিয়া, স্যার এইভাবে বললে ভালো হয় বা এইভাবে করলে হয়? আচ্ছা, ঠিক আছে। ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা আজকে বলছি শেষ। স্যার একটা হ্যাঁ, কথা ছিল। হ্যাঁ বলো। বলছি যে ওই যে একদিন বলছিলেন না ইন্টারভিউর ব্যাপারে ভালো করে তোমরা জানতে পারবে, একটা হিন্দি সিনেমা আছে কি জানি নাম বলেছিলেন। ওটা হচ্ছে রকেট সিং। রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার। বাবা, রকেট সিন সেলসম্যান অফ দ্য ইয়ার সিনেমাটা আমাকে একটু বার করে দিস তো। রকেট রকেট সিং, SING সিং। রকেট সিং, আচ্ছা একজনের নাম। হ্যাঁ, এটা হচ্ছে রণবীর কাপুরের আচ্ছা, সিনেমা। রণধীর কাপুর। আচ্ছা, রণবীর কাপুর, হ্যাঁ। রণবীর কাপুর। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি না কালকে রাতে একটু টাইম পেয়েছিলাম কিন্তু সিনেমার নামটাই আমার মনে হ্যাঁ, নেই, তো তাই আমাকে বার করতে মেসেজ পারলাম মেসেজ করতে পারতে। ওইটার মাথায় নেই, অনেক রাত তখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখিনি। আচ্ছা, তো আমরা এইটুকু পড়েছিলাম হোয়েন টু চেঞ্জ দ্য ডিসপ্লে, কখন তুমি ডিসপ্লে চেঞ্জ করবে। আর আর বেশি নেই সেরকম ভাবে, এগুলো তোমরা কম বেশি পড়েছো। হোয়াট টু ইউজ ফর সাকসেসফুল ডিসপ্লে করার জন্য, মানে একটা সাকসেসফুল ডিসপ্লে তৈরি করার জন্য তুমি কি কি করা উচিত বা কি কি ইউজ করা হয়। এক প্রপস, এগুলো হচ্ছে প্রপস, আগেই বলেছি। ফিকচার, এইগুলো হচ্ছে বিভিন্ন আসবাবপত্র আছে, এইগুলো গান্ডোলা বলে, ঠিক আছে। আমি গান্ডোলা কথাটা কয়েকবার উচ্চারণ করেছিলাম, এগুলো গান্ডোলা এরকম এইরকম টাইপের হয়, আবার গোল টাইপেরও হয়, ঠিক আছে। পুরো গোল মানে গোল না, ওই কমলালেবু শেপে, ঠিক আছে, ওরম টাইপের হয় দেখতে। তো এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ইউজ হয়, যেমন এই গান্ডোলাগুলো সাধারণত জামা কাপড় রাখার জন্য ইউজ হয়। এইগুলো প্যান্ট, জামা, এইগুলো রাখার জন্য ইউজ হয়। এই জিনিসগুলো বিভিন্ন প্রোডাক্ট রাখার জন্য ইউজ হয়, মানে কসমেটিক বা এরকম টাইপের কোনো কিছু। এইগুলো জামা কাপড় রাখার জন্য, এইগুলো বিভিন্ন ফুলদানি, ফুল, টেডি বিয়ার এইসব রাখার জন্য ইউজ হয়। তো যেখানে যেরকম ইউজ হয়। আর হচ্ছে ম্যানিকুইন, অবশ্যই ম্যানিকুইন ছাড়া ডিসপ্লে সাজানো যায়, বাট তুমি কোনো জামা কাপড় বা কোনো শাড়িকে যদি ডিসপ্লে করতে হয়, ওর জন্য এমন একজনকে দরকার যে ওইটা পরে দাঁড়াবে, তো মানুষকে তো রাখা যায় না, তো ম্যানিকুইন ওর জন্য বেস্ট। টাইপস অফ ম্যানিকুইন আমি পড়িয়েছি: রিয়েলিস্টিক, সেমি রিয়েলিস্টিক, অ্যাবস্ট্রাক্ট, সেমি অ্যাবস্ট্রাক্ট, হাইটলেস। আচ্ছা, every retailer must consider the following aspects to ensure effective arrangement as well as monitoring of merchandise delivery. ডেলিভারি, যখন তুমি ডেলিভারি দিচ্ছ কোনো প্রোডাক্ট, তখন কি কি জিনিস করতে হয়। এরকম অনেক সময় এরকম হতো যে আমাদের না ওই বাচ্চাদের যে গাড়িগুলো হয়, যেগুলো বাচ্চাদেরকে চড়িয়ে পেছনে হ্যান্ডেল ধরিয়ে ঘোরায় বিভিন্ন রাস্তাতে বা পার্কে, ওই জিনিসগুলো আমাদের বিক্রি হতো। একটা প্রায় 12,000, 13,000, 9-10 হাজার টাকা দাম হতো। তো এবারটা যাদের গাড়ি ছিল তারা হয়তো গাড়ি করে নিয়ে চলে যেত, বাট যাদের গাড়ি ছিল না তারা কি বলতো, তারা বলতো যে আমাদের ডেলিভারি দেবে, এটা তো নিয়ে যাওয়া সম্ভব না আমার জন্য, আমাকে ডেলিভারি দেবে, বেশ ভারীও থাকতো। তো তাদেরকে ফ্রি ডেলিভারি দেওয়া হতো, ঠিক আছে। হয়তো বলে দিল যে পরের দিন আপনাদের বাড়িতে 12টার সময় চলে যাবে ডেলিভারি। তো আমাদের যে হাউসকিপিং থাকতো তারাই যে ডেলিভারির জন্য আলাদা করে কোনো কাউকে রাখা হতো না, টাকা দিয়ে দিত। টিয়ের বিল, আচ্ছা, তোমরা অফিসের কাজে যদি কোনো সময় বাইরে যাও, ঠিক আছে, তখন তোমরা কি পাবে, মানে অফিসের কাজে যদি কোনো সময় বাইরে, ধরো তোমাকে বলে দিবে তুমি আসানসোলে যেতে হবে তোমাকে, ঠিক আছে। তো তুমি তোমার বাড়ি থেকে আসানসোলে যাচ্ছ গাড়ি করে বা ট্রেনে করে, ওখানে হোটেলে ধরো 1 সপ্তাহের জন্য পাঠিয়েছে, হোটেলে থাকছো, তারপরে খাচ্ছো, অফিসের কাজ করছো, আবার সন্ধ্যাবেলা বাড়ি মানে হোটেলে আসছো, রাতে থাকছো, আবার সকালবেলা বেরিয়ে অফিসে কাজ করছো, এইভাবে তুমি 1 সপ্তাহ কাটালে। এবার এই যে টাকাটা, এটা কে দেবে? অফিস দেবে না তোমার নিজের খরচ হবে আসানসোলে থাকার টাকাটা? অফিসে স্যার কেন অফিসিয়াল কাজ তো অফিসে দেবে একদম, অফিসের খরচ। আর এটাকে কি বলে, তুমি যে টাকাটা তুলবে এই টাকাটাকে কি বলে, মানে ট্রাভেলিং এক্সপেন্স ট্রাভেলিং বা টিএ বিল আমরা সাধারণত বলি। হ্যাঁ, ট্রাভেলিং বিল, টিএ বিল বলি আমরা, ঠিক আছে। যাও, এটা অফিস দেবে এবং অফিসেই দেওয়া উচিত এটা, এবং ম্যাক্সিমাম কোম্পানি দেয়। ওকে,
তো প্রথমে প্রোডাক্টটাকে গুছিয়ে প্যাকেজিং করো, এগুলো আমি নিজের চোখে দেখেছি, তো আমি নিজেও এটা বুঝতে পারি কোন প্রোডাক্টের জন্য কি রকম প্যাকেজ হবে সেই হিসেবে প্যাকেজ করে। যদি প্রোডাক্ট ধরো জামা রয়েছে, জামাটা ভাঁজ করে নিতে, জামা সুন্দর করে ভাঁজ করে, যেহেতু তোমার কাছে টাইম আছে তো সুন্দর করে ভাঁজ করে প্যাকেজিং করো। তারপরে প্রোডাক্টটাকে লেবেলিং করো। প্রোডাক্ট লেবেলিং বলতে তোমার যে বারকোডটা রয়েছে সেইগুলোকে রাখা, বা প্যাকেজ বেরোনোর, যে কোনো প্যাকেজ হুট করে বের করা যায় না, ঠিক আছে? কোনো দোকান থেকে হুট করে বিক্রি হয়ে গেছে মানছি, কোনো ওষুধের বিক্রি হয়ে গেছে, বাট তবুও আমি প্রোডাক্টটাকে হুট করে বার করতে পারবো না। কোনো প্রোডাক্ট যখন কোনো স্টাফকে দিয়ে বার করাচ্ছ, দোকানে কোনো প্রোডাক্ট যখন দোকানে কোনো স্টাফকে দিয়ে বার করাচ্ছ, তখন ওর জন্য আলাদা লেবেলিং করতে, আলাদা প্রসেস মেনটেন করতে হয়, ঠিক আছে? স্টোরেজে সাইন লাগে ওর জন্য। মানে দেখো, সিম্পল জিনিস, প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে, মানে এই জিনিসগুলো কি বলতো, এগুলো রুলসের মধ্যে পড়ে, এগুলো এমন না যেগুলো মানতে হবে, বাট এগুলো ওভাবেই তৈরি। যেমন যেটা বলছিলাম যে ক্যাটারটা কি বলে জানি না, গাড়িটা, ওটা বিক্রি হয়ে গেছে, তো জাস্ট আমাদের যে হাউসকিপিং সে ডেলিভারি দেবে, বাট ওর জন্য তাকে লেবেলিং করতে হবে, স্টোর হেডের পারমিশন নিতে হবে, যে ডিপার্টমেন্টের প্রোডাক্ট সেই ডিপার্টমেন্টের ম্যানেজারের কাছ থেকে পারমিশনটা সাইন করাতে হবে। তারপরে যখন গেট দিয়ে বেরোবে তখন পেছনে গেট দিয়ে বেরোতে হবে, পেছনে গেট দিয়ে বেরিয়ে যখন বেরোবে তখন আবার তাকে পুরো বডি চেক আপ করতে হবে, তারপরে সে বেরোবে। মানে বডি চেক আপ বলতে ডাক্তারি চেক আপ না, এই নিরাপত্তা রক্ষী যেটা চেক আপ করে, তারপরে তাকে বেরোতে হবে। ওকে, তো প্রপার লেভেলিং করতে হবে, প্রপার ডকুমেন্টেশন করতে হবে। ওই প্রোডাক্টটাকে যে তুমি বার করছো তার টোটাল মানে প্রপার বিল দিয়ে তার ডকুমেন্ট করে সেটাকে পাঠাতে হবে যে এই পার্সন এই প্রোডাক্টটা নিয়ে বেরোচ্ছে। কারণ যদি বাইরে কোনো ঝামেলা হয়, ডাকাতি হলো, চুরি হলো, বা কোনো, বা যে হয়তো ভাঙা প্রোডাক্ট বেরোলো, এরকম হতে পারে না যে যখন ওই গাড়িটা আমি ঠিকমতো প্যাকেজিং করছিলাম তখন কোনো অসুবিধা নেই, বাট যখন কাস্টমার খুলে তখন কাস্টমার দেখলো যে ভাঙা, বা যখন ওনার সামনে বললো যে আমাকে একটু খুলে দেখেন, তখন দেখলো ভাঙা। এবার দায় কে নেবে? দায় কাউকে না কাউকে নিতে হবে, হয় আমাকে মানে হয় সেলস পার্সনকে নিতে হবে, নয়তো যে ডেলিভারি দিচ্ছে তাকে নিতে হবে। তো সেলস পার্সন, আচ্ছা, তো এবারে কাউকে দায়িত্ব নিতে হবে না, হয় সেলস পার্সন দায়িত্ব নিতে হবে যে ভেঙে গিয়ে হয়তো প্যাকেজিং এর সময় ভেঙেছে, বা যে নিয়ে যাচ্ছে ডেলিভারি বয় তাকে দায়িত্ব নিতে হবে। তো এবারটা ওই জন্য প্রপার ডকুমেন্ট করে বেরোতে হবে, যাতে ঠিকঠাক থাকে জিনিসটা, মানে যাতে বোঝা যায় যে কার কাছ থেকে হতে পারে। আচ্ছা, ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে, ইন্স্যুরেন্স পলিসি বা ইন্স্যুরিং অফ মার্চেন্ডাইজ, ছোট ছোট প্রোডাক্টের ক্ষেত্রে হয় না, যেমন 12,000 টাকার একটা হয়তো গাড়ি নিয়ে যাচ্ছে, ওর জন্য ইন্স্যুরেন্স কেউ করায় না। বাট ধরো কয়েক লাখ টাকার প্রোডাক্ট, ধরো কলকাতা থেকে মুম্বাইতে যাবে, এরকম যদি হয়, বা 5-6 লাখ টাকার প্রোডাক্ট মুম্বাই থেকে হয়তো আফগানিস্তান যাচ্ছে, বা মুম্বাই থেকে হয়তো মায়ানমার যাচ্ছে, এরকম টাইপের ব্যাপার, তখন কিন্তু ইন্স্যুরেন্স অবশ্যই করাতে হবে। ইন্স্যুরেন্স জন্য আলাদা করে টাকা দিতে হয়। ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি বলতে পারবে? প্রোডাক্ট যে ইন্স্যুরেন্স করা হয়, ইভেন এই যে যত প্লেনে কোনো কার্গো করে কোনো প্রোডাক্ট আসছে, বা ধরো জাহাজে করে কোনো প্রোডাক্ট আসছে, সবগুলোর কিন্তু ইন্স্যুরেন্স থাকে। ইন্স্যুরেন্স ছাড়া তুমি মানে জাহাজ বাড়ি করতে দেবে না, জাহাজে প্রোডাক্ট তুলতেই দেবে না। তো ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি থাকে বলতে পারবে কি? ইভেন আমরা অনেক মেডিক্লেম করি, তাই না? অনেকের, কারোর আছে মেডিক্লেম? কারোর কি মেডিক্লেম আছে? না না, আমার নেই। আচ্ছা, মেডিক্লেম কি কারো ধারণা আছে? শুভদীপ, অমিত, মেডিক্লেম বা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এটা একটা ইন্স্যুরেন্স পলিসি। হ্যাঁ, কিভাবে কাজ করে এটা? ওই যে ওই কোনো অসুস্থ হলে বা অপারেশন করতে হলে তখন সেই ফ্রিটা পাওয়া যায় এককালীন টাকা দিয়ে করে রাখলে। এককালীন, আচ্ছা, বাকিরা শুভদীপ, অমিত? ওই নাই প্রিমিয়াম হয়, ওই 3 মাস অন্তর কিছু টাকা দিতে হয়, সেটা হয়তো 20 বছরের স্কিম হয়। তারপরে তার মাঝখানে আমি যদি কোনো অসুস্থ হই তবে ফ্রি চিকিৎসা পাওয়া যায়, এরকম কিছু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সুপ্রদীপ, অমিত, প্রত্যুষা, সোনালী,
স্যার মেডিক্লেম একতরফে সিকিউরিটি টাইপের হয়, যেরকম স্যার আমরা অনেক কিছু মানে এমার্জেন্সির জন্য আমরা যে পয়সাগুলো বাঁচাই না, ওরকম টাইপেরই কিছু একটা, যেরকম জয়েন্ট লাইফ পলিসি হয় আমরা পড়েছিলাম কমার্সে, ওরকম টাইপের। হ্যাঁ আচ্ছা, ঠিকই বলেছো কম বেশি। বিশেষ করে শুভ্রা যেটা বলেছে একদম ঠিকই বলেছে। ওইটা এককালীন টাকা শুধু না, প্রতি বছর হয়তো একটা করে দিতে হচ্ছে, ঠিক আছে? প্রতি বছর নির্দিষ্ট একটা টাকা দিতে হচ্ছে, যার জন্য তুমি কিছু বেনিফিট পাচ্ছ। কিরকম বেনিফিট? হয়তো মেডিক্লেমের তৈরি করা আছে যে এই রোগের জন্য তুমি টাকা পাবে। এটা পুরোপুরি ফ্রি চিকিৎসা না, তোমার হয়তো ম্যাক্সিমাম 5 লাখ টাকা বা 7 লাখ টাকা, 3 লাখ টাকা। আমার বাবার করা আছে, ওটা 5 লাখ টাকার মেডিক্লেম, মানে জয়েন্টে করা আছে। তো আমাদের 4 জনের পরিবারের যেই অসুস্থ হোক না কেন, 5 লাখ টাকা পর্যন্ত মেডিক্লেম পাবে। মানে যেই মেডিক্লেম, ওখানে কিছু নির্দিষ্ট নার্সিংহোম বা হাসপাতাল আছে যেখানে তুমি ঢুকলে তোমার টাকা দিতে হবে না, মানে টাকা বাড়ি করতে হবে 5 লাখ টাকা অবধি তোমার টাকা বাড়ি করতে হবে না। হসপিটালের সাথে সরাসরি মেডিক্লেম সংস্থার টাই আপ আছে, ওরা কেটে নেবে। আর তোমার আর তুমি যদি সেই সব হাসপাতালে না যাও বা সেই সব নার্সিংহোমে না যাও, তাহলে কি হচ্ছে? তাহলে তুমি প্রথমে খরচ করছো, সে ধরো 4,32,000 টাকা বিল হলো, 4,32,000 টাকা খরচ করলে তারপরে যে বিল দিয়ে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা তুমি মেডিক্লেমে শো করবে, মানে মেডিক্লেম কোম্পানিতে শো করবে, ওরা টাকাটা তোমাকে রিফান্ড করে দেবে, ঠিক আছে? তো এই থাকে অনেক। আরে আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে না, তো সেম জিনিস, স্বাস্থ্যসাথী কার্ডটা সেম জিনিস। স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে মানে কোনো টাকা লাগছে না, আমরা ফ্রিতে করছি। আর মেডিক্লেমটা টাকা লাগছে প্লাস নির্দিষ্ট কিছু বছরের জন্য। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড কি পুরো বছর মানে সারা জীবনে, নাকি 1 বছর বা 1.5 বছর এরকম কোনো, কেউ জানো? স্যার ওটা দেখানোর জন্য বানানো হয়েছে, জাস্ট ফর ভোট পারপাস। আমি সেই দিকে যাচ্ছি না, সেটা হতে পারে, আমি অস্বীকার করছি না, বাট সরকারি জিনিস, ঠিক আছে? সরকারি জিনিস, তো এটা তৃণমূলে কোনো কিছু না, এটা সরকারি জিনিস, ঠিক আছে? তো সেই হিসাবে আমি জিনিসটা দেখছি। এদিকে কোনো কাজই হয়নি স্যার, কারণ অনেকে আমি একদিকে শুনেছি অনেকে এরকম গেছিল হসপিটালে, ওরা চলে এসে ওদের নিচ্ছে না, বলে কি এখন শুরুই হয়নি। এবারটা এটা দেখতে হবে। মেডিকেল টাইপের স্যার, মেডিকেল যেরকম মেডিক্লেম হয় ওরকম টাইপেরই ওটা। না, ওটা কি সারা জীবনের জন্য কার্ড হচ্ছে নাকি নির্দিষ্ট? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা লাইফ টাইমের জন্য। লাইফ টাইম। ওটা লাইফ টাইমের জন্যই দিচ্ছে। তো যদি জিনিসটা হয় তো খুব ভালো, ঠিক আছে? এই জিনিসটা খুবই ভালো। কিন্তু স্যার, হ্যাঁ স্যার, কনসেপ্টটা ভালো নিয়েছে, কিন্তু চালানো তো দরকার না। হ্যাঁ, এইটা এবার দেখা যায় কতটা চাল। তুমি জানো আমেরিকাতে সবার কিন্তু মেডিক্লেম থাকে। আমেরিকার প্রত্যেক ব্যক্তি যারা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, তাদের কিন্তু মেডিক্লেম থাকে। মানে আমাদের যেরকম স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওদেরও ওরকম ভাবে গভর্নমেন্টের স্কিম আছে। কিন্তু আমাদের যেমন ফ্রিতে হচ্ছে, ওদের ফ্রিতে হয় না, ওদেরকে মানে দেখো ফ্রিতেই, জিনিসটা ফ্রিতেই হয়, বাট হিউজ ট্যাক্স দিতে হয়। ওই মেডিকেল যেমন আমাদের, তোমরা যখন কাজ করবে তখন দেখবে ইএসআই কাটবে তোমাদের, ইএসআই। তো ইএসআইটা এক ধরনের মেডিক্লেম, এটা গভর্নমেন্টের মেডিক্লেম, ঠিক আছে? ওটা স্যার এমপ্লয়ীদের জন্য। হ্যাঁ, এমপ্লয়ীদের জন্য, এক্স্যাক্টলি এমপ্লয়ীদের জন্য। তো তোমার আমেরিকাতেও আছে। আমেরিকাতে সিঙ্গেল পার্সন কেউ নেই যার মেডিক্লেম নেই, ঠিক আছে? আমেরিকার সিস্টেম খুব সুন্দর। যদিও এই করোনার জন্য অনেক কিছু আমাদের ধারণা ছিল আমেরিকা সম্পর্কে যে খুব ভালো উন্নত দেশ, বা ওদের এডুকেশন ব্যবস্থা, ওদের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, বাট করোনাতে পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা এখনো পর্যন্ত ওইটাই। মানে আমেরিকাতে 5 লাখের উপর লোক মারা গেছে, ঠিক আছে? এত লোক, 5 লাখ না 3 লাখ, 5 লাখ, হ্যাঁ, এত লোক। মানে তারপরেই হয়তো ইন্ডিয়া আছে মেবি, বাট ইন্ডিয়াও তো ধারে কাছে, ইন্ডিয়াতে 1 লাখ সামথিং লোক মারা গেছে এখনো পর্যন্ত। আর এখন তো অনেকটা কমে গেছে ইন্ডিয়াতে, কিন্তু আমেরিকাতে খুব বেশি কমেনি। যাও, তো ব্যাস এটা। তো ইন্স্যুরেন্স রাখতে, আচ্ছা ইন্স্যুরেন্স এখানে কি, এখানে যখন ধরো ট্রেনে বা জাহাজে বা প্লেনে করে আসছে, তখন এক মিনিট। আচ্ছা আচ্ছা, বেসিক অফ, আচ্ছা তার আগে একটা কথা বলি।
প্রোডাক্ট সাজানো না, এই যে এখন গরমকাল চলছে, এখন গরমকাল চালু হয়ে গেছে অলরেডি, সবার বাড়িতে ফ্যান চলছে, প্রত্যেকটা যারা সবার বাড়িতে ফ্যান চলছে, রাত্রেও চলছে। তো আচ্ছা, চলছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোমাদের বাড়িতে চলছে, তোমার রুমে তো চলছে না এখনো, তোমার রুমে তো চলছে না। না, আমার ভাই আর দিদি জোর করে চালাচ্ছে, ওরা কথা শুনছে না আমার। এই গরমের মধ্যে এখনো জোর করে চালাচ্ছে, চিন্তা করো। ভালো, একদিকে ভালো, ইলেকট্রিক খরচ কম হবে যখন শ্বশুর বাড়ি যাবে। স্যার, এই জন্য ঠান্ডা লেগে গেছে আমার, কালকে সকাল থেকে উঠে হেঁটে হেঁটে আমি পাগল হয়ে যাচ্ছি। এই গরমের মধ্যে ঠান্ডা লাগে কি করে? ভালো, একদিকে ভালো না, আমরা ঠান্ডা লাগানোর জন্য আমরা ফ্যান চালাচ্ছি, তোমার তো এমনি ঠান্ডা লেগে আছে, তোমার ফ্যানের দরকারই নেই। আচ্ছা, তো ঠান্ডার জন্য আমি একসময় বলেছিলাম কিছুদিন আগে যে ঠান্ডার দিনে আমরা ডিপ কালারের জামা পরি এবং ডিপ কালারের পোশাক পরি, এবং গরমের দিনে আমরা লাইট কালারের পোশাক পরি। এবং আমি বলেছিলাম যে আমরা যখন সাধারণত হিউম্যান বিং যখন তাকাই, আমরা ওপর থেকে নিচে তাকাই, ঠিক আছে? প্রথমে ওপর থেকে শুরু করি, তারপর নিচের দিকে নামি। আর তাছাড়া আমরা যখন দেখি কোনো কিছু, তো আমরা এই সাইড থেকে শুরু করি, এইভাবে যাই, এইভাবে এসে এইভাবে নিচে এসে দাঁড়ায়, আটকাই, ঠিক আছে? আমাদের চোখ এইভাবে দেখে, মানে যদি কোনো দেয়াল বা বড় কোনো কিছু যদি দেখতে হয়, এখান থেকে শুরু করি, এখানে এসে শেষ হয়, ঠিক আছে? তো সেই হিসাবে ধরো কোনো দেয়াল, ঠিক আছে, এরকম টাইপের জিনিস, ধরো এই যে ধরো এরকম একটা দেয়াল রয়েছে, বড় দেয়াল রয়েছে, এখানে এখানে প্রোডাক্ট সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট সাজানো, এইভাবে করে প্রোডাক্ট সাজানো রয়েছে। এবারটা আমাকে বলো, ধরো ধরো আমাদের পিছনের দেয়ালটা, এখানে দেয়ালটা পুরো র্যাক রাখা রয়েছে, র্যাক সাজানো রয়েছে, সেলফ করা রয়েছে, ঠিক আছে? ধরো একটা, দুটো, তিনটে সেলফ রয়েছে এখানে, লম্বা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলফ রয়েছে এখানে। এবং আমি কোনো কুর্তি বা কোনো জামা রাখছি ওখানে ভাঁজ করে করে, হ্যাঙ্গিং করছি না, ঠিক আছে? কারণ সেলফে হ্যাং করা যাবে না, সেলফে ভাঁজ করতে হবে, তো আমি ভাঁজ করে করে রাখছি। এবারটা আমাকে বলো, গরম দিনে আমি কি করে, মানে কালারিং, কি কালারের ভাঁজ, মানে কি 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 কালারের প্রোডাক্টগুলো আমি কোথায় রাখবো, এবং শীতকালে আমি কোন কালারের প্রোডাক্ট কোথায় রাখবো, বলতে পারবে? ধরো আমার কাছে লাল, সবুজ, হলুদ, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, সব কালারের প্রোডাক্ট জামা রয়েছে, সব কালারের। জাম- হ্যাঁ জামা কাপড় হ্যাঁ, ধরো জামা বা কুর্তি, হোয়াটএভার, সব কালারের স্যার জামা। গরমকালে লাইট গুলো রাখবো, স্যার, আর একদম লাইট শীতকালে গুলো একটু উপরে হবে আর ডিপ গুলো আস্তে আস্তে নিচে নামবে। গরমকালে? হ্যাঁ স্যার। আর শীতকালে? শীতকালে একদম ঠিক এইভাবে রাখতে হয়। গরমকালে যেহেতু আমরা উঁচু থেকে দেখা শুরু করি, তো গরমকালে সবসময় লাইট প্রোডাক্ট এইখান থেকে শুরু হবে, আর ডার্ক প্রোডাক্ট একেবারে নিচে চলে আসবে, এইভাবে এই রিদমে সাজাতে হবে। সেম শীতকালে ডার্ক প্রোডাক্টগুলো উপরে থাকবে, লাইট প্রোডাক্টগুলো নিচে থাকবে। মোটামুটি এই রিদম, সবসময় রিদমটা মানা সম্ভব না, কারণ সবসময় জামা কাপড় যে একেবারে সব কালারে থাকে তা না, কিন্তু মানতাম এটা, ঠিক আছে? চেষ্টা করতাম আমার মানার, বাট সবসময় সম্ভব না। যাক, এটা থিওরি এটাই বলে এবং এটাকে মানতে হয়। যেমন এইখানে যদি দেখো, এইখানে জিনিসটা এরম করেছে, দেখো এই সাইডটা একটা আর এই সাইডে একটা, তো ডার্ক কালার থেকে এখানে শুরু করে এখানে লাইট কালার এসেছে, ঠিক আছে? এরকম টাইপের করেছে। তো এইভাবে কম বেশি সাজাতাম আমরা আমাদের জায়গাগুলো। আচ্ছা, বেসিক অফ মার্চেন্টেজ প্রেজেন্টেশন হচ্ছে প্লেস দ্য বেস্ট অফ দ্য রেঞ্জ অন হট স্পট অর এ ফিক্সচার। সবচেয়ে ভালো যে রেঞ্জটা, দেখো বেশি দামি জামা কাপড় রাখলে না প্রোডাক্ট বিক্রি হবে না। মানে ব্যাপারটা কি বলতো, যেমন আমি কালকের কথা বলছি, কালকে আমার একটা বন্ধু বললো, এইমাত্র ফোন করেছিল, ও বললো যে মধুমঙ্গল, আমি একটা 36,000 টাকার 35-36,000 টাকার বাজেট, আমার একটা ফোন কিনবো, কি ফোন কিনবো? তো ওকে প্রথমে মিট এন্ড আই দেখিয়েছি, আমি বললাম যে অ্যাপেল নে, অ্যাপেল এসিটা পেয়ে যাবি তুই 40-এর মধ্যে, অ্যাপেলটা নিয়ে নে। বললো যে না, অ্যাপেল নেবো না, অ্যাপেল আমি দামি ফোন যখন কেনার অকাদ হবে তখনই অ্যাপেল কিনবো, না হলে অ্যাপেল কিনবো না, আমার অত শো অফের দরকার নেই, ভালো কাজ করতে। আচ্ছা, তো তারপরে ওকে মিট এন্ড আই দেখালাম, মানে ভিডিওগুলো আমি আর কোথাতে দেখাবো, আমি ইউটিউবে ভিডিও, ওকে ভিডিওগুলো শো করেছিলাম, মিট এন্ড আই দেখালাম। তারপরে তোমার রিয়েলমি X7 Pro দেখালাম, স্যামসাং এর কিছু দেখালাম। তাই বললো যে না, দেখে ভালো লাগছে না, চল বাইরে যেয়ে কোন দিকে আসি। মধ্যমগ্রামে প্রচুর দোকান আছে, বড় বড় দোকান, স্যামসাং এর শোরুম রয়েছে, রিলায়েন্স ডিজিটাল রয়েছে,
তা বললো যে চল তাহলে সন্ধ্যাবেলা যাই। তো সন্ধ্যাবেলা বেরিয়ে ওকে আমি বললাম যে তোর এত টাকা দিয়ে কেনার কি দরকার, তুই কম টাকা দিয়ে কেন, কম টাকা অনেক ভালো ফোন। লাস্টে F62 পছন্দ হয়েছে ওর, ঠিক আছে, ওটা কত 26,000 টাকা দাম, 8 GB 128 GB, ওটা পছন্দ হয়েছে, ওটা নেবে। তো আমি কি নিয়ে যেন বক বক করছি, আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, তো এই যে বেস্ট রেঞ্জ, মানে ও, আমি যতটুকু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবো তাও করে না, ঠিক আছে, ও গেম খেলাতে শখ নেই, ওর জাস্ট ফটো তোলার শখ। ও খুব সেলফি তুলতে ভালোবাসে এবং মানে মেয়েদের মতো সেলফি তোলে ও, ঠিক আছে, প্রচুর সেলফি তোলে আর ফটো তুলতে ভালোবাসে। তাই মানে তোর জন্য এত টাকা দিয়ে কিনে কি দরকার, তুই কম দামে কেন, তুই ওর সাথে কোনো ওয়াচ নিতে পারিস, স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড নিতে পারিস, তোর একই টাকাতে দুটো জিনিস হয়ে যাবে। তো অনেক বুঝে শুনিয়ে তো F62 পছন্দ করিয়েছি, কিনবে হয়তো আজকে বা পরশুদিন কিনবে। বেশি জিনিস যদি রাখা হয় না তো অসুবিধা, যেমন ওর কি হয়েছিল, ওর প্রথমে আমি 40,000 টাকা ফোন দেখিয়েছি, 36,000 টাকা ছিল মিটে নাই না, মি নোট 10T, মি 10T, ঠিক আছে, মি 10T, ওটার দাম 35,000-36,000 টাকা। তো ওটা দেখেছিলাম, এবারটা ঝামেলা কি হলো, যখন ওকে গ্যালাক্সি এক্স দেখাচ্ছি ওর মাথায় ঘুরছে ওটা, ঠিক আছে, মি 10T রে ঘুরছে। কারণ কি, কারণ ও অলরেডি 36,000 টাকার ফোন ওকে দেখিয়ে দিয়েছে, 36 থেকে 26 নামিয়ে আনা, প্রোডাক্টের কোয়ালিটি কিছুটা ফিচার কিছুটা কমবে, ওই ফিচারের সাথে কল্পনা করছি। আচ্ছা ঠিক আছে, তো এই আর কি। তো এবারটা তুমি ওর যে ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমার বন্ধুর ক্ষেত্রে ওকে যেহেতু বেশি দামের প্রোডাক্ট প্রথমে দেখিয়েছি, ফিচার তো অবভিয়াসলি ভালো হবে, 36,000 টাকার প্রোডাক্ট মোবাইল ফোন অবশ্যই ভালো হবে 26,000 থেকে। তো ওকে ওকে তখন গ্যালাক্সি F62 তে দেখানোতে ওর মনে তখন কিন্তু আসে যে ওরকম কি হবে, ও তখন মি 10Tর সাথে কম্পেয়ার করছে। তো কম্পারিজন তো হয় না, তাই না, 10,000 টাকার ফোনের দাম যেখানে এখানে এর নামছে উপরে উঠছে, সেখানে প্রোডাক্টের কোয়ালিটিও অনেকটা পার্থক্য থাকবে, ফিচার্স তো কমবে, তো বাট ও অত বোঝে না টেকনিক্যাল সম্পর্কে। তো যাক, এই ঝামেলাগুলো হয়। তো খুব বেশি দামের প্রোডাক্ট, মানে যদি আমার কাছে 5,000 টাকা দামের প্রোডাক্ট কুর্তি থাকে, 5,000 টাকার যদি কুর্তি থাকে, আমি কোনো সময় 5,000 টাকার কুর্তিটা আমি ডিসপ্লে করব না, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে যখনই হাই ভ্যালুর প্রোডাক্ট দেখবে, অনেক ম্যাক্সিমাম লোকে 5,000 টাকা দিয়ে কুর্তি কেনার মতো অর্থ নেই, ঠিক আছে। অনেক দামি দামি অনেক ভালো লোকরাও দেখেছি 2-3 হাজার টাকার বেশি মানে বেশি কুর্তি কেনে না, কুর্তির জন্য খরচ করেন, মানে একটা কুর্তিই তো না। তো 5,000 টাকার কুর্তি যদি দেখাই, ওটা 5,000 টাকার কুর্তি দেখে তুমি যখন বাজেট তোমার 1,000 টাকা, 4,000 টাকা কমে যখন তোমার বাজেট চলে আসে, তখন তোমার প্রোডাক্টগুলো আর পছন্দ হবে না। তো ওই জন্য আমাদের কাছে যেটা বেস্ট প্রোডাক্ট থাকতো, সবচেয়ে বেশি দামের প্রোডাক্ট থাকতো তার, আর সবচেয়ে কম দামের প্রোডাক্ট থাকতো তার অ্যাভারেজের একটা প্রোডাক্টগুলোকে আমরা ডিসপ্লে করার চেষ্টা করতাম। এতে সুবিধা, না বেশি না কম। ধরো 1,000 টাকা থেকে কুর্তি যদি শুরু হতো, আমরা 1,500-2,000 টাকার মধ্যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করতাম। এতে সুবিধা হতো কাস্টমারের, মানে যে বেশি টাকা কিনবে সে তো অবভিয়াসলি ভালো পাবে, যে কম টাকা কিনবে সেও মোটামুটি হ্যাপি থাকবে যে হ্যাঁ, ডিসপ্লে যেরকম আছে কম বেশি সেরকমই পেয়েছে। আচ্ছা, highest maintain the highest of the cells for maximum visibility. ম্যাক্সিমাম ভিজিবিলিটির জন্য, মানে সবচাইতে খুব ইজিতে যাতে দেখা যায় এবং যাতে ভিজিবল হয়, তার জন্য একটু উঁচু জায়গাতে বা আই লেভেলের যে জায়গাটা আছে সেইখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো রাখা হয়, ঠিক আছে, রাখতে হয় বা প্রোডাক্টগুলোকে সেইভাবে সাজাতে হবে। প্রেজেন্ট মার্চেন্ডাইজ ভার্টিক্যালি মানে এই লম্বালম্বি ভাবে রাখতে হবে, যাতে কাস্টমার পুরোপুরি দেখতে পারে প্রোডাক্টগুলো। প্লেস কমপ্লিমেন্টারি আইটেমস নিয়ার ইচ আদার, প্রত্যেকটা প্রোডাক্টের যেন কাছাকাছি থাকে, মানে দূরে দূরে না থাকে, তাহলে প্রোডাক্টগুলো দেখতে পারবে না। কারণ আমাদের চোখ একটা নির্দিষ্ট জায়গাতে দেখে। তো ধরো আমি এইখানে দেখছি, আমি শুধু কম্পিউটার বা আমার ল্যাপটপের জায়গাটুকু দেখতে পাচ্ছি, বা হয়তো ল্যাপটপের আশেপাশে দেখতে পাচ্ছি, আমি নিশ্চয়ই ওই সাইডে কি আছে বা এই সাইডে কি আছে দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমি যেটা ডিসপ্লে করছি বা যেটাকে আমি হাইলাইট করার চেষ্টা করছি, সেটা অবশ্যই আমার কাছাকাছি রাখতে হবে, যাতে কাস্টমার একবারে দেখতে পাচ্ছে সবকিছু। প্লেস কমপ্লিমেন্টারি কালার নিয়ার ইচ আদার,
যেটা বললাম কালারটাকেও কাছাকাছি রাখতে হবে, মানে ডিপ ব্লুর পরে নেভি ব্লু রাখতে হবে, ডিপ ব্লুর পরে তুমি রেড রাখতে পারবে না, ঠিক আছে। প্লেস ফ্রম ডার্কার কালার টু লাইটার কালার ভার্টিক্যালি, যেটা বললাম যে সবসময় ডার্ক কালার এবং ডার্ক কালার শুরু করে লাইট কালারে আসতে হবে, ঠিক আছে। এবারটা এটা শীতকালে, আবার গরমকালে তুমি লাইট কালার থেকে ডার্ক কালারে আসবে। This is done as a human eye scan the product from top to bottom. এই যে এটা এই লাইনটা যেটা বলছিলাম, this is done as a human eye scan the product from top to bottom and left to right. Therefore, the merchandise is arranged in such a way that the customer doesn't miss anything. সবসময় হিউম্যান চোখ স্ক্যান করে টপ টু মানে ওপর থেকে নিচে এবং লেফট থেকে রাইটে ওরা যায়। তো সেই হিসাবে এমনভাবে তোমার প্রোডাক্ট সাজাতে হবে যাতে কাস্টমার কোনো কিছু মিস না করে। While displaying any merchandise on the hanger, place the smaller size in front and bigger size in the end. এই লাইনটার মানে হচ্ছে যখন তুমি হ্যাঙ্গারে কোনো প্রোডাক্ট রাখবে, ঠিক আছে, ঝোলাবে, তখন সবসময় এক্সট্রা স্মলটা সামনে, স্মলটা পেছনে, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ, তারপরে এক্সট্রা লার্জ, তারপর ডবল এক্সট্রা লার্জ, তারপরে ট্রিপল এক্সট্রা লার্জ, এইভাবে পরপর সাজাতে হয়। সরি, আমি সামনে চলে গেছি, মানে এখানে এক্সট্রা স্মল, তারপরে আস্তে 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 সাজাতে হবে যেন ছোটটা সামনে থাকে আর বড়গুলো পেছনে থাকে। এতে কি এটা কারণ আছে, কারণ তার সবগুলো দেখা যাবে। দেখো যেটা এক্সট্রা স্মল হবে, মানে ধরো যাদের এক্সট্রা স্মল যারা পরে একেবারে সরু, যাদের একেবারে মানে হাড়ের উপর চামড়া, মাংস বলতে নেই যাদের গায়ে, ওরকম টাইপের ছেলে বা মেয়েদের জামাটা সামনে রাখো, জামার সাইজটাও ছোট হয়, ঠিক আছে, চওড়া বা কাঁধটাও হালকা ছোট থাকে। এবারটা যে ডবল এক্সেল নিচ্ছে তার কি সেরকম চেয়ারে থাকবে, সেরকম কুর্তির কাটিংও সেরকম থাকবে, কুর্তিটা অনেকটা মোটা হবে, বা মোটা ইন দ্য সেন্স অনেক চওড়া হবে, ঠিক আছে কুর্তিটা। তো চওড়া জিনিসটা পেছনে রাখো, সরু জিনিসটা সামনে রাখো, তাহলে কি হতে এইভাবে জিনিসটা আসছে, সবগুলো জিনিসটা সবাই দেখতে পারবে সবগুলো, ঠিক আছে। আমরা এইভাবেই রাখতাম। While displaying any merchandise on the hanger, place the small, আচ্ছা যেটা বললাম, avoid a lot of visual and open display. Avoid a lot of visual and open display. মানে প্রচুর এমনভাবে সাজিয়ে না যাতে প্রচুর জিনিস দেখা যাচ্ছে। আমি এটা আগে বলেছিলাম যে বেশি যদি ডিসপ্লেতে নজর দাও তাহলে আসল যে প্রোডাক্টটাকে হাইলাইট করতে যাচ্ছ সেইটা বিক্রি হবে না, সরি সেটা কাস্টমার দেখতে পারবে না, বা সেটার উপর কাস্টমার ইন্টারেস্টেড পাবে না, ঠিক আছে। তো খুব বেশি প্রোডাক্টের দরকার নেই এবং ওপেন ডিসপ্লে দরকার নেই। ওপেন ডিসপ্লে বলতে সবার সামনে যেটা ডিসপ্লে করা আছে, মানে ওই হ্যাঙ্গার দিয়ে সাজানোর কথা বলছে এখানে, সেই ম্যানিকুইন দিয়ে সাজানো না, ঠিক আছে, হ্যাঙ্গার দিয়ে সাজানোর কথা বলছে বেসিক্যালি। আচ্ছা এটা কিন্তু আমি সব পড়াচ্ছি ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে, বা ইন্টেরিয়র ডিসপ্লে। আমি কিন্তু বাইরের বা দোকানের সামনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু পড়াচ্ছি না, মানে এই মুহূর্তে যেটা করাচ্ছি দেখো সবকিছু দোকানের ভিতরের কথা বলা হচ্ছে। তো বাইরের ডিসপ্লে উইন্ডো ডিসপ্লে হয়, আর ভেতরটাকে ইন্টেরিয়র ডিসপ্লে বলে। উইন্ডো ডিসপ্লের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে আর একটা ইনস্টিটিউশনাল ডিসপ্লে, আর এটা ইন্টেরিয়র ডিসপ্লে করাচ্ছে। আচ্ছা, ক্রিয়েটিং এ ব্রেক উইদিন দ্য মার্চেন্ডাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটার মানে বোঝা টাফ। ক্রিয়েটিং এ ব্রেক উইদিন দ্য মার্চেন্ডাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা ব্রেক তৈরি করো। এখানে ভাঙা ব্রেক মানে অ্যাকচুয়ালি ভাঙা, বাট এখানে ওভাবে ইউজ করা যাবে না এই কথাটা বোঝার জন্য। যেমন দেখো তুমি ধরো মেন্স ডিপার্টমেন্ট আর ওমেন্স ডিপার্টমেন্ট, মেন্স ডিপার্টমেন্ট শেষ হচ্ছে, ওমেন্স ডিপার্টমেন্ট শুরু হচ্ছে। এবারটা এটা কিন্তু কোথাও লেখা থাকে না যে এইটুকু হচ্ছে মেন্স ডিপার্টমেন্ট শেষ হলো, এখান থেকে ওমেন্স ডিপার্টমেন্ট শুরু হলো, এরকম ভাবে কোথাও লেখা থাকে না। বাট আমরা দেখলে বুঝতে পারি যে এখানে মেন্স ডিপার্টমেন্ট শেষ, এখান থেকে ওমেন্স ডিপার্টমেন্ট শুরু, বা এখানে এই পর্যন্ত মেন্সের ফর্মাল শেষ, এইখান থেকে মেন্সের ক্যাজুয়াল শুরু, এটা আমরা দেখে বুঝতে পারি। তো এই যে দেখে বোঝাটা, মানে এই যে আমাদের অটোমেটিকলি আমাদের মাইন্ড বলছে যে এই পর্যন্ত শেষ মেন্সের ফর্মাল, এই পর্যন্ত শেষ মেন্সের ক্যাজুয়াল, এখান থেকে শুরু। এটা তার মানে কি, এটা ব্রেক হচ্ছে, ঠিক আছে, এটা ব্রেক করছে। তো এই ব্রেকটাকে তৈরি করার জন্য কিন্তু দরকার ফর্মাল যে কাউন্টারগুলো থাকে সেখানকার
তুমি যারা সেলস পার্সন থাকে তাদের যে ড্রেস আপ আলাদা থাকে, ওখানকার যে সাজানো আলাদা থাকে, ওখানকার লাইটিংও কিছুটা আলাদা থাকে। আবার ক্যাজুয়াল যে কাউন্টারগুলো সেখানকার সেলস পার্সনের ড্রেস আপ আলাদা থাকে, ঠিক আছে। ওখানকার সাজানো জিন্সের, আমি তোমাদের বলেছিলাম জিন্সের অনেক রকমের ভাঁজ করা যায়, তো জিন্সের ভাঁজ আলাদা থাকে। শুধু জিন্সের ভাঁজ না, যে কাউন্টারটা রয়েছে না, ফর্মালের যে কাউন্টার, ফর্মাল প্রোডাক্টের যে কাউন্টারগুলো থাকে সেইগুলোর ডিজাইনটা অনেকটা ফর্মাল, মানে দেখলে মনে হয় যে এটা ফর্মাল কাউন্টার, বা দেখলে মনে হয় যে প্রফেশনাল কাউন্টার। বাট ক্যাজুয়াল কাউন্টারগুলো আলাদা রকম, হয়তো উড কালারের কোনো, মানে কাঠের কালারের কোনো কিছু করেছে, বা পিচ কালারের কোনো কিছু আছে, হয়তো একটা ডিজাইন রেখেছে ওখানে, যেখানে একটা পিচ রাস্তা দিয়ে কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, এরকম টাইপের ডিজাইন রেখেছে, যাতে দেখলে মনে হয় যে এখন পিচ রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ, প্রফেশনাল কেউ যায় না, ঠিক আছে। ক্যাজুয়ালরাই যায়, হয়তো সাইকেল রেসিং করছে। যেমন যারা রেসিং করে তারা নিশ্চয়ই প্রফেশনাল, মানে তারা নিশ্চয়ই ফর্মাল ড্রেস পরে রেসিং করে না, ক্যাজুয়াল ক্যাজুয়াল ড্রেস পরে রেসিং করবে এরকম। তো এরকম ভাবে সাজানো হয়। তো এটা কি বলতো, এটা ব্রেক তৈরি হয়, অটোমেটিক্যালি কাস্টমার বুঝে যায় যে হ্যাঁ এখান থেকে শেষ, এখান থেকে এটা শুরু। এবং এটা শুধু ডিপার্টমেন্টটা আলাদা সময় না, তুমি কাউন্টার টু কাউন্টারও তুমি আলাদা করতে পারো। যেমন এইখানে হয়তো লুই ফিলিপসের কাউন্টার, এখানে হয়তো পিটার ইংল্যান্ডের কাউন্টার, এখানে ইউএস পোলোর কাউন্টার। তো ইউএস পোলোর কাউন্টার, পিটার ইংল্যান্ডের কাউন্টার, লুই ফিলিপসের কাউন্টার, তিনটে একসাথে করা আছে, এবং একই সাথে হয়তো খুব ছোট জায়গা, বেশি জায়গা নেই, দুটো পরপর পরপর তিনটে রাখা আছে। এখন আমাকে তো বুঝতে হবে না, কাস্টমারকে বুঝতে হবে যে কোন প্রোডাক্টের কোন কাউন্টার। এইটা বোঝানোর জন্য তিনটে কাউন্টার একেবারে পাশাপাশি গায়ে লাগানো, বাট তিনটে কাউন্টারের ডিজাইনটা আলাদা করেছে। যেমন যেমন লুই ফিলিপসের যে কাউন্টারের যে দেয়ালটা রয়েছে, সেই দেয়ালে হয়তো লুই ফিলিপসের কোনো মডেলের জামা, মানে লুই ফিলিপসের কোনো মডেলকে রেখেছে তোমার করে পেছনে ব্যাকগ্রাউন্ডে ওই স্টিকার বা পোস্টার মেরে, ঠিক আছে। এবং ওর যেভাবে মানে লুই ফিলিপ প্রতিটা ব্র্যান্ডের না নিজস্ব কিছু আইটেম থাকে যেগুলো ইউনিক হয়, মানে ওদেরই ইউনিক, ঠিক আছে, ওদেরই প্রোডাক্ট। এবং তাছাড়া এই যে ভাঁজ করার ডিজাইন কিন্তু কিছু আলাদা হয়। আর লুই ফিলিপসের জামা যেভাবে ভাঁজ করে, পিটার ইংল্যান্ডের জামা সেভাবে ভাঁজ করে না। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই জিনিসটা আমি দেখেছি বলে আমি বলছি, ঠিক আছে। তোমরা এখন শুধু শুনতে পারো, যখন যা মানে কাজ করবে, বা যখন যদি ইউটিউবে দেখো, বা যদি কোনো সময় কেনাকাটা করতে আসো কলকাতায়, দেখতে পাবে ভাঁজ করে ধরন আলাদা থাকে। তো এইগুলো কি হলো, এইগুলো কি ইউনিক বানায়, এবং এইগুলো হচ্ছে ব্রেকিং সিস্টেম। কাস্টমার অলরেডি বুঝে যে এই ডিজাইনটা আলাদা, সাথে সাথে কাস্টমার মাইন্ড আসবে তাহলে এটা কি আলাদা ব্র্যান্ড। কাস্টমার চোখ তুলে তাকালো, উপরে লেখা আছে লুই ফিলিপস, উপরে তো লেখা থাকবে প্রত্যেকটা কাউন্টারের নাম লেখা থাকবে, লুই ফিলিপস, ইউএস পোলো, হ্যাঁ লেখা থাকবে। আচ্ছা, ভিজুয়াল কমিউনিকেশন কিভাবে কমিউনিকেট করে, একটা নেম, লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে। এই যে নেম, এই যে ভালো করে দেখা যাচ্ছে না, ফান্টা লেখা আছে, ফান্টা, এখানে সামোস লেখা আছে, এইগুলো হচ্ছে নেম, লোগো এরকম বলতে পারো। এই যে এখানে সামথিং কিছুটা লেখা আছে, ঠিক আছে। এইভাবে লোগো ইউজ হয়, যাতে কাস্টমার অটোমেটিকলি বুঝে যাচ্ছে যে এটা ফান্টার কাউন্টার, এটা হয়তো কোকোলা কাউন্টার, এটা কোনো আইসক্রিমের কাউন্টার, ঠিক আছে। কাস্টমার এমনি বুঝে যাচ্ছে। প্রোডাক্ট ইনফরমেশন সাইনেজ আগেই বলেছি, এইগুলোতে ইনফরমেশন প্রকাশ করছে। যেমন এই যে 30% অফ রুপিস 1240, মানে 1240 টাকার প্রোডাক্ট কিনলে তুমি 30% অফ পাবে, সেল 30% অফ, ঠিক আছে। এইগুলো বিভিন্ন প্রোডাক্ট ইনফরমেশন অটোমেটিকলি দেওয়া থাকে, তোমার কাস্টমার ওতে বলতে হচ্ছে না। ডাইরেক্ট অ্যান্ড ফাংশনাল, ডাইরেকশন দেখাচ্ছে, ঠিক আছে, বা ফাংশন, এই যে এখান থেকে যে ইউজ, মানে যদি কোনো আগুন লাগে বা যদি আর্থকোয়েক হয়, তো ইমার্জেন্সি গেট ব্যবহার করুন। ইমার্জেন্সি গেট নিয়ে আমি পরে কথা বলবো, ওইটা নিয়ে আলাদা চ্যাপ্টার, ওটা আমি পরে কথা বলবো। আচ্ছা, ক্যাটাগরি সাইনেজ, যেমন এটা এই যে মেন্স ওয়্যার প্রোডাক্ট, এখানে সরি, ভিজুয়াল কমিউনিকেশন এইভাবে নেম, লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে ফান্টা লেখা আছে, এখানে হয়তো কোনো আইসক্রিমের পার্লার রয়েছে, ঠিক আছে। প্রোডাক্ট ইনফরমেশন সাইনেজ, এইগুলোকে প্রোডাক্ট ইনফরমেশন সাইনেজ বলে। আচ্ছা,
ডাইরেকশনাল অ্যান্ড ফাংশনাল, এগুলো ডাইরেকশনের মধ্যে আসে, বা এই যে যেমন আগুন এখানে সাইনেস রাখা আছে, আগুন লাগছে এবং তোমার সিঁড়ি দিয়ে নেমে আসছো, এখানে ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে। স্যার ওই সাইনগুলো দেখালেন, তিনটে সাইনের মধ্যে একদম লেফটেরটা কি ওটা? এটা না এদিকে এটা আমার, হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুমটা, ঠিক আছে, মানে ওয়াশরুমটা এই সাইডে, এই দেখো ওমেন, মেন এবং হ্যান্ডিক্যাপের জন্য আলাদা ওয়াশরুম থাকে, প্রতিটা দোকানে কিন্তু হ্যান্ডিক্যাপের জন্য আলাদা ওয়াশরুম থাকে, এটা মাথায় রেখো। হ্যান্ডিক্যাপ যারা থাকে তারা কিন্তু নর্মাল মেন্স বা ওমেন্স বাথরুমে যায় না, ওয়াশরুমে যায় না, ওদের জন্য আলাদা ওয়াশরুম থাকে। ওকে ওকে, এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং স্টোর হ্যাজ ডিসপ্লে ইটস মার্চেন্ডাইজ এফেক্টিভলি। কোন দোকানে, এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো কি মোটামুটি কোন দোকানটা সবচেয়ে ভালো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। আমি দেখছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে ওয়ালের কথা বলছিলাম না, এরম টাইপের দেখতে হয় ওয়ালগুলো, ঠিক আছে, পিওর এরম টাইপ দেখতে। বাট এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো ধরো এই যে এখানে ধরো জুতোর যদি কালার থাকে, যদি এখানে কালার দিয়ে সেভাবে সাজায়নি, তো এইখানে ডিপ কালার ধরো সবুজটা, ডিপ সবুজটা ধরো ব্ল্যাকটা এখান থেকে শুরু করব, আস্তে আস্তে এই যে এখানে হোয়াইট আছে, তো হোয়াইটটা আমি এখানে রাখবো, এইভাবে শুরু করা উচিত। ওটা অনেকে মানে না। আচ্ছা, নিয়ার ক্যাশ পয়েন্ট, এটা বলতে ভুলে যে ক্যাশ পয়েন্টের সামনেও প্রোডাক্ট ডিসপ্লে করা যায়, এটা আগেও বলেছি, যেখান থেকে তুমি অ্যাড অন সেল করছো,